পাঁচ ভাগে বিভক্ত। Introduction and background, then experience of BRI projects in Bangladesh. Third, energy sector investment, China's energy investment in energy sector in Bangladesh. Fourth, what are the context and challenges of energy sector in Bangladesh? Then what are the recent development, the decisions taken by the interim government, and then the way out. China is a second largest economy in terms of GDP, number one in terms of export, and number two in terms of import. And Bangladesh has been maintaining strategic relations, bilateral partnership with China, ranging from trade to defense. Since 2006, China emerged as Bangladesh's biggest trading partner. কিন্তু এর মধ্যে আমরা মূলত ইম্পোর্টটাই করি, প্রায় 23 বিলিয়নের মতো আমরা চায়না থেকে জিনিসপত্র কিনি, আর আমরা রপ্তানি করি মাত্র 667 মিলিয়ন। তবে এখানে কথা আছে, চায়না থেকে যে জিনিসপত্র কাঁচামাল কিনি সেটা আবার আমরা রপ্তানি করি জিনিসপত্র তৈরি করে। China is the only country for Bangladesh which has a defense cooperation agreement signed 2002. আমরা যেই আর্মস এবং ইকুইপমেন্ট কিনি তার 72% চায়না থেকে আসে। আবার চায়না যে আর্মস বিক্রি করে তার সেকেন্ড ডেস্টিনেশন হলো বাংলাদেশ, প্রথমটা হলো পাকিস্তান। চায়নার ইনফ্লুয়েন্স বাংলাদেশে বেড়েছে 2009 থেকে, যখন বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে গোল্ডেন এরা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপরে বাংলাদেশ জয়েন BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন 2016-তে, যে সম্পর্কটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কোঅপারেশন। এরপরে এই সম্পর্কটা আরও উন্নীত হয় 2024 সালে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কোঅপারেশন বলা হচ্ছে, এবং দুটো দেশ আগামী বছরে 50তম বছরের ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক সেটা উদযাপন করবে। এরপরে BRI প্রজেক্টে আমাদের কি অভিজ্ঞতা, তার কারণ চায়নার সম্পর্কটা মূলত বাইলেটারাল সম্পর্কটা BRI প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টেরকে ঘিরেই করা। BRI এর 5টা কম্পোনেন্ট আছে। একটা হলো পলিসি কোঅর্ডিনেশন, ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি, আনকনস্ট্রেন্ড ট্রেড, ফিনান্সিয়াল ইন্টিগ্রেশন, পিপল টু পিপল কোঅপারেশন। এখন BRI এর আওতায় যে প্রজেক্টগুলো আছে সাধারণত আমরা 5টা ইস্যু এখানে দেখি। একটা হলো 5টা কোশ্চেনই প্রধান থাকে। একটা হলো প্রজেক্ট সাস্টেনেবিলিটি, হাই এনভায়রনমেন্টাল সোশ্যাল আর গভর্নেন্স রিস্ক, ফসিল ফুয়েল or coal-fired power plants lead to carbon catastrophe, lack of transparency, high inflated cost. আমরা যদি 3টা কেস দেখি, একটা হলো কর্ণফুলী টানেল, আরেকটা হলো বাঁশখালী কোল পাওয়ার প্ল্যান্ট, আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা এখন চলছে, এগুলোতে আমরা প্রধানত 3 ধরনের সংকট দেখি। প্রথম হলো ইকোনমিক্যালি নন ভায়াবল, আমরা টানেলের ক্ষেত্রে দেখছি, যেটা প্রতিদিন আয় হচ্ছে 12 লক্ষ টাকা, সম্ভবত 12 কি 14, আর খরচ হচ্ছে 37 লক্ষ। আবার দ্বিতীয় সংকট হলো লোন ডিসবার্সমেন্ট, চায়নার লোনের সংকট হলো এটার পিরিয়ড কম, লোনের হার বেশি, গ্রেস পিরিয়ডও আবার কম। তো প্রজেক্ট ডিলে হয়, প্রজেক্ট শেষ হতে না হতে এটার রিপেমেন্ট শুরু হয়, সেটা আমাদের জন্য একটা বার্ডেন তৈরি করছে। এরপরে আছে ইরেগুলারিটিস, হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটা আমরা বাঁশখালী প্রজেক্টের ক্ষেত্রে দেখেছি। এবার আসি এর ক্ষেত্রে এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে কি অবস্থা। চায়নার FDI স্টকে বাংলাদেশে চায়নার যে ইনভেস্টমেন্ট পাওয়ার সেক্টরে মূলত বেশি, সেটা 52%, এরপরে হলো RNG সেক্টরে 21%। এখন পটেনশিয়াল কি, এটা সাকসেস ফেলিউরের কথা বলা হচ্ছিল। আসলে সাকসেস ফেলিউরের আমরা তো জানি আমাদের এনার্জি মিক্সের কী অবস্থা। যেখানে ফসিল ফুয়েল আছে
যেখানে আছে, কোল আছে, সেখানে আমরা সাকসেস ফেলিউরের বিষয়টা আর বিবেচনায় নিতে পারি না। আর আমরা তো আগের বিআরআই প্রজেক্টের এক্সপিরিয়েন্সেসগুলো দেখেছি, এই প্রজেক্টে কি হয়, প্রজেক্ট সময় মতো শেষ হয় না, লোন দেওয়ার কথা থাকলে কন্ট্রাক্ট পিরিয়ড দেরি হয়, প্রজেক্ট একটা অ্যামাউন্টে শুরু হয়, দুই দিকের আমাদের আমলা আর তাদের ব্যবসায়ীরা মিলে টাকার পরিমাণ বেড়ে যায়, এগুলো আমাদের অভিজ্ঞতা। কিন্তু তারপরেও চায়নার ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে, টোটাল এনার্জির ক্ষেত্রে প্রধান না, বিদ্যুৎ উৎপাদনে চায়নার ইনভেস্টমেন্ট আমাদের বাইরের সবচেয়ে বেশি, 667 মিলিয়ন, এটা 2022 সালের হিসাব। Chinese enterprises have played a significant role in 27 power and energy projects in Bangladesh. আর তাদের এই এনার্জি, কোল, সোলার, উইন্ড পাওয়ার সব কিছুতে আছে, যেটা আমাদের যে এনার্জি মিক্স সেখানে একটা ভূমিকা রাখছে। ওভার দ্য লাস্ট 15 years, চায়না ডোমিনেটস ইন সোলার মার্কেট। আমাদের যে সোলারের যে বাজার, তার প্রায় 80% চায়নার দখলে। অ্যাকর্ডিং টু দ্য ব্লুমবার্গ রিপোর্ট, China, the world's largest investor in renewable energy, has already invested approximately $676 billion in clean energy in 2023 alone, যেটা বৈশ্বিক পরিমাণের 38%। এখন আমরা জানি বাংলাদেশের 40% রিনিউয়েবল এনার্জির একটা টার্গেট আছে 2041 সালে, যেটা পূরণ করতে আইইএফ এর হিসাব অনুযায়ী বছরে 1.75 থেকে 1.71 বিলিয়ন টাকা দরকার। এক্ষেত্রে চায়নার ইনভেস্টমেন্ট একটা ভূমিকা পালন করতে পারে। এরপরে আসি আমাদের নিজেদের দিকে তাকাই, যে আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরের আসলে কি কি চ্যালেঞ্জেস এবং কনটেক্সটটা কীরকম। আমার এই কথাগুলো আমি নিয়েছি থেকে সাম্প্রতিক সময়ে যে শ্বেতপত্র বেরিয়েছে, ওই শ্বেতপত্রের ডকুমেন্ট থেকে। আমরা হলাম একটা এনার্জি পুয়ার কান্ট্রি। গ্লোবাল অ্যাভারেজে পার হেড আমরা কনজিউম করি 465 কিলোওয়াট আওয়ার পার ইয়ারে, আর যেটার গ্লোবাল অ্যাভারেজ হলো 3000 কিলোওয়াট আওয়ার। আমাদের দেশে 99% পপুলেশনের অ্যাক্সেস হয়েছে, কিন্তু এই বিদ্যুৎটা রিলায়েবল না। এটা এই থাকে তো এই থাকে না, তারপরে আবার দাম যেটা আছে সেটাও খুব একটা সহনীয় না। তৃতীয় সংকট হলো, এগুলো আমরা সবই জানি, ইনস্টল ক্যাপাসিটি এক্সিডস অ্যাকচুয়াল ডিমান্ডস। তারপরে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এলএনজি অথবা কোল। এরপরে আছে এক্সেস জেনারেশন ক্যাপাসিটি, কান্ট্রি সাফার frequent load shedding and severe gas shortage. এরপরে আছে যে আলোচনাটা হচ্ছে মাঝে মাঝে, আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সংকট আছে, আমাদের গ্রিডের প্রবলেম আছে। আমাদের এখানে লসের পরিমাণ, সিস্টেম লসের পরিমাণ 10.06%, যেটা ট্রান্সমিশন এবং গ্রিডের সমস্যা যদি সমাধান করা যায় সিঙ্গেল ডিজিটে নামানো যায়। আর আমাদের টার্গেট বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন রকমের, কোনোটাতে ধরেন এটার বলি না, অনেকবার আলোচনা হয়েছে, আইপিএমপি আর ওই যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। এ যদি অবস্থা হয়, এটাকে ঘিরে সাম্প্রতিক সময়ে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, সেটা হলো, আমরা জানি যে আমাদের যে চায়নার যে রাষ্ট্রদূত তাকে অনুরোধ করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, তার চায়নার যে সোলার ইন্ডাস্ট্রি আছে রিলোকেট করার জন্য, সেটা চায়নার ফরেন মিনিস্টার রাজি হয়েছে, এটা একটা খবর। আর সরকার কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট এটা সাসপেন্ড করেছে। আগামীতে ডেটাগুলো ওপেন থাকবে, অ্যাক্সেসিবল থাকবে জনগণের জন্য। আর সরকার 42টি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট বন্ধ করেছে, এর মধ্যে 37টা ছিল রিনিউয়েবল এনার্জির। এই প্রজেক্টগুলোর 15টা বিভিন্ন দেশের, চায়নার প্রজেক্ট এর মধ্যে আছে। এই যদি অবস্থা হয়, একদিকে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি বাইলেটারাল সম্পর্কের ক্ষেত্রে, চায়নার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে,
আমাদের কি অবস্থা সেটা দেখেছি। এটার উপর বিবেচনা করে আসলে আমাদের ভবিষ্যতের পথটা হাঁটতে হবে। সেটা আমি খুব বেশি করিনি, সেটা সকলের জন্যই থাকলো। আমাদের একটা বিশ্বাসযোগ্য পরিকল্পনা লাগবে, বাস্তবায়নযোগ্য। তার কারণ সংকটগুলো কোথায় কোথায় আছে তার একটা প্রায়োরিটি করা দরকার। একটু আগের সেশনে আলোচনা হচ্ছিল ঘোড়ার আগে গাড়ি ঝুড়ে দিচ্ছি কি না আমরা। আমার দিক থেকে যদি হয়, যেহেতু বলতে হবে কয়েকটা কথা বলি, আমাদের একটা পলিসি সভরেন্টি লাগবে। 2 নম্বরে জাস্ট ট্রানজিশনের জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ পলিসি লাগবে। আর এটা হবে সেলফ রিলায়েন্ট, বাইরের দেশ থেকে হবে, সেটা হবে নিশ্চয়ই, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে। তারপরে প্রমোটিং সাস্টেনেবল প্রোডাকশন, সাস্টেনেবল কনজাম্পশন, যদিও বিষয়টা খুবই রাজনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে নয়া উদারবাদের এই জমানায়। আর এরপরে বেস্ট প্র্যাকটিসেসগুলো শুধু চায়না কেন, জার্মানি এবং ইউরোপের অনেকগুলো দেশে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে অনেক ধরনের সাকসেস আছে, বেস্ট প্র্যাকটিসেস আছে। সেগুলো আমরা, আমাদের যেহেতু কনটেক্সট ভিন্ন, সেগুলো থেকে আমরা কোনটা কি নিতে পারি সেটাও দেখার বিষয় আছে। আর বাইরের যে বাইলেটারাল যে প্রজেক্টগুলো হবে সেখানে নিশ্চিতভাবে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি থাকতে হবে। এর পরেরটা আমি দিয়েছি রামপাল আর ফুলবাড়ি কোল মুভমেন্টের কথা। সেটা আমাদের শ্বেতপত্রে লেখা আছে এই কারণে যে আমাদের যে এনার্জির যে মুভমেন্টগুলো, জনগণের সম্পৃক্ততা ওই দুটোতে ছিল। তো আমরা যারা কথা বলছি, আমরা যদি আমাদের এই জাস্ট ট্রানজিশনের মুভমেন্টটা আরও বড় করতে হয়, তাহলে আরও অনেক স্টেক হোল্ডার কে যুক্ত করতে হবে। একটা আন্দোলন যদি না হয়, এটাকে যদি একটা বড় ইস্যু যদি না করা যায় রামপাল এবং ফুলবাড়ির মতো, তাহলে এটার সফলতা হয়তো আমরা সেভাবে দেখতে পাবো না। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।